আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দিল্লিতে বসে শেখ হাসিনার প্রথম ভার্চুয়াল প্রেস মিটের পর শুধু বাংলাদেশই নয়, বিশ্বব্যাপী মিডিয়াতে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফেরার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিছুদিন আগেও এই ঘোষণাটি ছিল শেখ হাসিনা বিরোধী পক্ষের কাছে এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তবে এখন আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনার বড় বিষয় দুটি। এক, শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, মানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দেশ দুটির মধ্যে আসলে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কিনা। আর দুই, ঘোষণা অনুযায়ী দেশে ফেরার পর বাংলাদেশের পরিস্থিতি কি দাঁড়াতে পারে। শেখ হাসিনা দিল্লিতে প্রেস মিটে অংশ নেয়া এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কড়া ভাষায় বিবৃতি দেওয়া হয়েছিল। আর ভারত সরকার আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, বেসরকারি এই অনুষ্ঠানে শেখ হাসিনা যা বলেছেন তাতে তা সমর্থন করে না দেশটির সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন, সমঝোতা ছাড়া শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন এবং তাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। এই আলোচনার মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত জোর করে শেখ হাসিনাকে তার দেশে ফেরত পাঠাবে না। দেশটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করেই ফেরত পাঠাতে চায়। সেজন্য শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নেপথ্যে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি করা হয়েছে দ্য ডিপ্লোম্যাটের রিপোর্টে। ঢাকা কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে, শুধু নিরাপত্তার বিষয়টি নয়, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে পশ্চিমা কমপক্ষে 5টি দেশের প্রতিনিধি সংশ্লিষ্ট একাধিক পক্ষের সাথে আলোচনা করেছে। তবে সম্প্রতি প্রথমে সাকিব আল হাসান এবং পরে মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে আবারও আলোচনা হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে তার নিজ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন, সেই কথা প্রথম জানিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে গত 10 জুলাই। এরপর এপি সহ আরো কিছু বিদেশি সংবাদ মাধ্যমকে তিনি একই কথা বলেছিলেন। প্রথম দিকে শেখ হাসিনার বিরোধী পক্ষ থেকে দাবি করা হতো, এটি তার রাজনৈতিক স্ট্যান্ডবাজি বা নিজ দলে নেতা কর্মীকে চাঙ্গা করতে তিনি এমন ঘোষণা দিয়েছেন। শুরুতে তিনি পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া কিভাবে ফিরবেন এসব প্রশ্ন অনেকে তুলেছেন। তবে 5ই আগস্ট দিল্লিতে প্রথমবারের মতো প্রেস মিটে শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে অডিও বক্তব্য দেন এবং সেখানে সাংবাদিকদের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর পরিস্থিতি অনেকখানি পাল্টে গেছে। বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞার কারণে এই প্রেস মিট অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য দেশের গণমাধ্যম প্রচার করতে পারেনি। এমনকি তিনি ইংরেজিতে বক্তব্য দেওয়া সত্ত্বেও এই লাইভ অনুষ্ঠান ব্যাপক ভাইরাল হয়েছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় বড় কভারেজ পেয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে তার এই বক্তব্য দেয়াকে ঘিরে কড়া প্রতিবাদ জানাতে বিষয়টি আন্তর্জাতিক মহলে ভারত বাংলাদেশের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে চুলচেরা বিশ্লেষণ করা শুরু হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ দাঁড় করানোর চেষ্টা করেছে। দিল্লির এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনার কাছে সাংবাদিকরা একাধিকবার জানতে চেয়েছিলেন তিনি ঠিক কোন তারিখে বাংলাদেশে ফিরবেন এবং এই ফেরার ব্যাপারে তার পরিকল্পনাটা কি। তিনি কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ না জানিয়ে বলেছেন, সময় হলে তিনি গণমাধ্যমকে জানাবেন। দিল্লির দুটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনা রয়টার্সকে প্রথমবারের মতো টেলিফোন সাক্ষাৎকার দেওয়ার আগে বিষয়টি ভারত সরকারের শীর্ষ মহলে জানিয়ে দিয়েছিলেন। রয়টার্সের প্রতিনিধিকে তিনি প্রথমে 25টি প্রশ্নের লিখিত উত্তর ইমেইলে দিয়েছিলেন। তার মধ্যে কয়েকটি প্রশ্নের উত্তরের ক্লারিফিকেশন জানতে রয়টার্সের প্রতিনিধির সাথে শেখ হাসিনার ফোনে কথা হয়েছিল। সবশেষ গত 2 বছরের মধ্যে প্রথমবারের মতো পাবলিক কোনো ফোরামে সরাসরি ভার্চুয়ালি কথা বলার মধ্য দিয়ে তিনি ডিসেম্বরে ফেরার ঘোষণাটি নিশ্চিত করেছেন। এই সংবাদ সম্মেলনটির পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বিশ্লেষণ চলছে মূলত শেখ হাসিনা কেন দেশে ফিরছেন আর তিনি দেশে ফিরলে বাংলাদেশে পরিস্থিতি কি দাঁড়াতে পারে তা নিয়ে। সাথে আলোচনা হচ্ছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি এমনিতেই টানাপোড়েনের মধ্যে থাকা প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়।
6 আগস্ট বৃহস্পতিবার জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কে এশিয়াতে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম ছিল হাসিনাস প্লেস টু রিটার্ন টেস্ট বাংলাদেশ ইন্ডিয়া টাইজ অ্যান্ড পলিটিক্যাল রিসেট, যার অর্থ হলো শেখ হাসিনার ফিরে আসার অঙ্গীকার, বাংলাদেশ ভারত সম্পর্ক রাজনৈতিক পুনর্গঠনের পরীক্ষা। এই প্রতিবেদনে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন বিশ্লেষক মাইকেল গুগলম্যান বলেছেন, শেখ হাসিনা আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তাই তিনি আদালতে নিজের অবস্থান তুলে ধরে নিজের নাম কলঙ্ক মুক্ত করতে চাইছেন। মজার ব্যাপার হলো, এই মাইকেল কুগেলম্যান গত 30শে জুন দাবি করেছিলেন শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সেটি তিনি ভাবতেও পারেন না। 1 মাস পর তিনি এখন সেই অবস্থান থেকে সরে এসে চিন্তা করছেন শেখ হাসিনা ফিরলে বাংলাদেশ ও আওয়ামী লীগের কি অবস্থা হতে পারে। শেখ হাসিনার দিল্লি প্রেস মিটের আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ ছিল শেখ হাসিনা আসলেই ফিরতে পারবেন কিনা এবং ফিরলে কোন প্রক্রিয়ায় ফিরবেন। আর দিল্লি প্রেস মিটের পর আলোচনা হচ্ছে তিনি ফিরলে আসলে কি হবে, আর তাতে ভারত বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা দেশে ফিরলেও তাৎক্ষণিকভাবে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ খুব সীমিত থাকবে, তবে তার উপস্থিতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুগলম্যান নিক্কি এশিয়াকে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রায় নিশ্চিতভাবেই বিমানবন্দরে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তার প্রত্যাবর্তন সমর্থক ও বিরোধী উভয় পক্ষকেই সক্রিয় করে তুলতে পারে। এতে সহিংস সংঘর্ষের ঝুঁকি বাড়তে পারে এবং তার বিচার প্রক্রিয়া কিভাবে পরিচালিত হবে তা নিয়ে সরকারের উপরও চাপ তৈরি হতে পারে। গুগলম্যানের মতে তার শুধু দেশে ফিরে আসাটাই রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য যথেষ্ট হবে। শেখ হাসিনার সাক্ষাৎকার গত জুলাইতে রয়টার্সে প্রকাশের পর বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের পক্ষ থেকে বলা হচ্ছিল তাকে ফিরতে হলে ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে তার অধীনে ফিরতে হবে। দিল্লির প্রেস মিটের পর সে ধারার বক্তব্য পরিবর্তন এসেছে। সবশেষ 7 আগস্ট শুক্রবার বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন তার আশা ডিসেম্বরে দেশে ফিরে আইনের পথ ধরে সাবেক প্রধানমন্ত্রী বিচার প্রক্রিয়ার মুখোমুখি হবেন। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করেন শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন তাই তার ফেরার সাথে ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা কিংবা আলোচনার বিষয়টি অনেকখানি জড়িত। শেখ হাসিনার দিল্লির প্রেস মিটের পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ করছে। সবশেষ 7 আগস্ট প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে ভারত কখনোই শেখ হাসিনাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেবে না, এটা তাদের জন্য বাস্তবসম্মত কোনো বিকল্প নাই। তবে তিনি যদি নিজ ইচ্ছায় দেশে ফেরেন তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান উত্তেজনা কিছুটা কমতে পারে। দিল্লি সূত্রগুলো বলছে শেখ হাসিনা দেশে ফেরার পর তার নিরাপত্তার ইস্যুটি ভারত সরকারের কাছে সবচেয়ে বড় কনসার্ন। যদিও অনেক আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন শেখ হাসিনা দেশে ফিরলে গ্রেপ্তার হবেন, কিন্তু সেখানেও একটি টুইস্ট আছে। ফাঁসির দণ্ড মাথায় নিয়েও যে বাংলাদেশে ফেরা যায় এবং একদিনের জন্য গ্রেপ্তার না হয়ে পার পাওয়া যায় সেই নজির তৈরি করে গেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আবুল কালাম আজাদ 13 বছর পর পলাতক থাকার পর বাংলাদেশে ফেরার আগেই অন্তর্বর্তী সরকার তার দণ্ড স্থগিত করেছিল। সূত্রগুলো বলছে আইনি প্রক্রিয়ার চেয়ে ভারত সরকারের কাছে শেখ হাসিনার নিরাপত্তা ইস্যুটি গুরুত্বপূর্ণ। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নেপথ্যে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। ঢাকার কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় দক্ষিণ এশিয়াতে প্রভাবশালী বিদেশি শক্তি এবং বাংলাদেশের দাতা গোষ্ঠীদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই সূত্র ধরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কূটনীতিকদের আলোচনায় স্থান পায়। সূত্রগুলো বলছে 5টি বিদেশি দেশ ও 2টি সংস্থার প্রতিনিধি বিষয়টি নিয়ে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা করেছে। সবশেষ শেখ হাসিনার সাথে প্রেস মিটে থাকার কারণে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান এবং আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাসায় আগুন দেয় এবং হামলার ঘটনা ঘটেছে।
এই পরিস্থিতি আন্তর্জাতিক মিডিয়াতে ফলাও করে প্রচারিত হয়েছে। সাকিব আল হাসান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে আইনি লড়াই শুরু করতে চান, আর তা না হলে শেখ হাসিনার সাথে ফিরবেন। স্টার ক্রিকেটার হিসেবে সাকিবের এই সাক্ষাৎকার আন্তর্জাতিক মহলে বেশ আলোচিত হচ্ছে। বিদেশিদের কাছে বার্তা যাচ্ছে, সাকিব আল হাসানের মতো স্টার ক্রিকেটারও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। বিদেশি শক্তিশালী দেশ ও দাতা গোষ্ঠীরা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে তাদের ইনভেস্টমেন্ট ও প্রজেক্টের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এই চিন্তা দূর করতে শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ভারত ও বাংলাদেশের সাথে বিদেশিরা আলোচনা করছেন। একটি সূত্র বলছে, আন্তর্জাতিক একটি সংস্থার পক্ষ থেকে রিকনসিলিয়েশনের প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে দেয়া হতে পারে। এটা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে গেলে সেখানে কয়েকটি সংস্থা আলোচনা করতে পারে। আন্তর্জাতিক পক্ষগুলো মনে করে, শেখ হাসিনার ফেরার ইস্যুটির সাথে ভারত ও বাংলাদেশের সম্পর্কের গতি প্রকৃতি নির্ভর করছে, আর প্রতিবেশী দেশ দুটির সাথে সুসম্পর্ক না থাকলে সেটি আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। সে কারণে এ বিষয়ে মধ্যস্থতা ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যেই হতে হবে। সূত্রগুলো বলছে, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 10 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন। এরপর ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাবেন কিনা সে জট খুলতে পারে, আর সেটি খুললে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সহ শেখ হাসিনার দেশে ফেরার মতো অনেক কিছুর জট খুলতে শুরু করবে। তার মানে বাংলাদেশে আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে না এমন কোনো কথা বলেন নাই রণধীর জয়সওয়াল, কিংবা বাংলাদেশে আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে এটা বলে সজীব ওয়াজেদ জয় কোনো ভুল তথ্য দিয়ে দিয়েছেন এমন কোনো কথাও রণধীর জয়সওয়াল বলেন নাই। বরং বলেছেন তারা প্রতিরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে, নিরাপত্তা সুরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে পুরো অঞ্চলে নজর রাখেন এবং যখন যেখানে যা প্রয়োজন সে পদক্ষেপ নেন। কাজে পরিষ্কার যে শুধু যে শেখ হাসিনা সংবাদ সম্মেলনটা করবেন দিল্লিতে সেটাই ভারত সরকারের জানা ছিল তাই নয়, সেখানে কি কি বিষয়ে আলাপ হয়েছে, আলাপ হবে সেসব বিষয়েও ভারত সরকার ভালোভাবেই অবগত আছে। শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলন করবেন এই ঘোষণাটা আসার পর থেকে এই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং ভারতে সংবাদ মাধ্যমের একটা বিরাট অংশ জুড়ে আছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার সংবাদ সম্মেলন এবং শেখ হাসিনাকে কোন পরিস্থিতিতে কেন ভারত সরকার দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দিচ্ছে এই প্রশ্নটি এবং ভারত বাংলাদেশ সম্পর্কে সেই সংবাদ সম্মেলন কি প্রভাব রাখতে পারে সে বিষয়টিও বারবার আলোচিত হচ্ছে। দিল্লির সংবাদ সম্মেলনটি হয়ে যাওয়ার পরেও যে এ আলোচনা এবং এ নিয়ে তর্ক বিতর্ক থামে নাই তার প্রমাণ যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রতি সপ্তাহে যে ব্রিফিংটা করেন সেই নিয়মিত ব্রিফিংটায় গতকালকেও আবারও শেখ হাসিনার সংবাদ সম্মেলনটা নিয়েই অন্তত 3 জন সাংবাদিক সরাসরি প্রশ্ন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে দিল্লিতে সংবাদ সম্মেলনটা হয়ে যাওয়ার পর যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা ভীষণভাবে ক্ষুব্ধ, সেটা আসলে ভারত সরকার কিভাবে দেখছে, ভারত বাংলাদেশ সম্পর্কে এই সংবাদ সম্মেলন কি প্রভাব রাখতে পারে তারা বলে মনে করছে। এবং আরেক সাংবাদিক প্রশ্ন করেন যে অত্যন্ত স্ট্রং ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবহার করেছে তাদের বিবৃতিতে, কাজেই সেই বিষয়টাকেই বা ভারত সরকার কিভাবে দেখছে এবং বাংলাদেশ ভারত সম্পর্কে শেষ পর্যন্ত কি ধরনের নেতিবাচক প্রভাব এর ফলে পড়তে পারে। টাইমস নাও এর সাংবাদিক আকাঙ্ক্ষা এবং আরেক সাংবাদিক উমা শঙ্কর সিং এই প্রশ্ন দুটো করেন এবং তারপর রণধীর জয়সওয়াল দুজনকে একসঙ্গেই উত্তর দেন, বলেন যে তাদের প্রশ্নগুলো যেহেতু এক কাজেই তিনি একসঙ্গেই উত্তর দিতে চান এবং তিনি বলেন যে এই বিষয়ে তো ভারত সরকারের যা বলার তারা তা আগেই
বলে দিয়েছেন। রণধীর জয়সওয়াল বলেন যে সেই একই কথা তিনি আবারও বলতে চান যে এই আয়োজনটি একটি বেসরকারি আয়োজন ছিল, সরকারের এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, এবং তিনি বলেছেন যে আবারও তিনি মনে করিয়ে দিতে চান যে একটা বেসরকারি সংবাদ সংস্থার আয়োজিত কোনো অনুষ্ঠানের পেছনে ভারত সরকারের কোনো ভূমিকা যেমন থাকে না, তেমনি ওখানে কি বলা হয় সে বিষয়েও ভারত সরকার কোনো নিয়ন্ত্রণ আরোপ করে না কিংবা তাকে সমর্থনও করে না। সেখানে একটাই নতুন কথা বলেছেন বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে বিরাট বিরাট সব নিবন্ধ ছাপা হচ্ছে, প্রতিবেদন ছাপা হচ্ছে যে ভারত সরকারের অবস্থান পাল্টে গেছে। ভারত সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ফেসবুক পোস্ট দিয়ে কঠিন কঠিন কথা বলেছে, সেই কথার সুর ধরতে পেরে নাকি এখন বাংলাদেশ সরকারের প্রতি নরম মনোভাব প্রকাশ করছে। কারণ রণধীর জয়সওয়াল বলেছেন একদিকে যেমন ওরকম বেসরকারি সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কি আলাপ হচ্ছে তাতে ভারত সরকারের কোনো সমর্থন নাই, কিংবা ভারত সরকারের সেখানে কোনো নিয়ন্ত্রণও নাই, এন্ডোর্স করে না, সমর্থন নাই, ঠিক তেমনি ভাবে বিশেষভাবে বাংলাদেশের ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের বৈধভাবে প্রতিষ্ঠিত সরকার, সেই সরকারের বিষয়ে যদি সেখানে কোনো মন্তব্য করা হয়ে থাকে সে বিষয়েও ভারত সরকারের কোনো সমর্থন বা অনুমোদন নাই। মানে এই কথাটা বলাতেই সকলে ভীষণ আনন্দিত হয়ে পড়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম, এবং তারা বলছেন তারেক রহমান সরকার যে ওই যে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এ কারণেই নাকি ভারত সরকার অবশেষে স্বীকার করছেন যে তারেক রহমান সরকার একটা ডিউলি কনস্টিটিউটেড বৈধভাবে গঠিত সরকার বটে। কিন্তু ভারত সরকার তো বরাবর তারেক রহমান সরকারকে বৈধভাবে গঠিত, বৈধভাবে প্রতিষ্ঠিত, নির্বাচিত সরকার হিসেবেই অভিনন্দিত করে এসেছে, স্বীকৃতি দিয়ে এসেছে। ভারত সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন প্রথম আন্তর্জাতিক নেতা যিনি নির্বাচন এমনকি ভোটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার আগে, চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার আগেই যিনি কিনা তারেক রহমানকে ব্যক্তিগতভাবে ফোন করে তার ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন, শুভেচ্ছা জানিয়েছিলেন। শুধু তাই নয়, ফেসবুকে দেওয়া প্রধানমন্ত্রী মোদীর সেই পোস্টে বলেছিলেন যে ভারত একটা গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে পাশে থাকবে, আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ। তাহলে প্রধানমন্ত্রী মোদী যেই নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ, যার বিজয়কে তিনি ঐতিহাসিক বিজয় বলছেন, যার এই ঐতিহাসিক বিজয়ের প্রতি জনগণের আস্থার জন্য তিনি অভিনন্দন জানাচ্ছেন, সেই সরকারকে ভারত সরকার বৈধ সরকার ভাবছিল না এতদিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ফেসবুক পোস্টের আগে সেটা ভাববার কি কারণ বাংলাদেশের সংবাদ মাধ্যমে, সেটা একটা প্রশ্ন বটে। আসলে এই যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে সবসময় ভারত থাকবে, ভারতের বরাবরের কথা ছিল এটা। নির্বাচনের আগেও রণধীর জয়সওয়াল থেকে শুরু করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ভারত সরকারের প্রত্যেকেই বাংলাদেশ প্রসঙ্গে একটা কথাই বলেছেন যে তারা বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করেন। নির্বাচনটা যখন হয়ে গেছে এবং তারেক রহমান ভারত, আমেরিকা সহ পরাশক্তিগুলোর সমর্থনে বাংলাদেশে এসে নির্বাচনে অংশ নিতে পেরেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন, তখনও তার কাছ থেকে এই প্রতিশ্রুতিটুকু আদায় করা ছিল যে তিনি ক্ষমতায় এলে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন। সেই পরিবেশ তৈরির পথে না হেঁটে তিনি ইউনূস সরকারের করে যাওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগকে যে নিষেধাজ্ঞা জারি করে রেখে গেছেন ইউনূস সরকার, সেটাকে রীতিমতো সংসদে আইন পাশ করবার পর ভারত সরকার বেঁকে বসেছে এবং ভারত সরকার তারপর থেকে এই তারেক রহমানকে নিয়ে তাদের যে উচ্ছ্বাস, যে মানে তার সঙ্গে একটা সম্পর্ক গড়বার ক্ষেত্রে তারা যে এক রকমের অতি বাড়িয়ে আগ্রহ প্রকাশ করছিল, সেই আগ্রহে একটা ভাটা পড়েছে, কারণ একটা বিশ্বাসের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে তুলে নেওয়া হবে সে বিষয়ে
একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ এবং এটা তারা চায়, এ বিষয়ে তারা কোনো রাগ ঢাক কখনো করেনি। নির্বাচনের আগেও তারেক রহমানের সঙ্গে তাদের এই নিয়ে কথা হয়েছে, নির্বাচনের পরেও তারেক রহমান সরকারের প্রতি তাদের মূল বার্তা এই যে তিনি যাতে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরি করেন। অত্যন্ত লক্ষণীয় ব্যাপার হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এবং সেটা ঠিক হয়নি। আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন বটে, কিন্তু নিশ্চয়ই লক্ষ্য করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি সাক্ষাৎকারেও শেখ হাসিনা যেমন তারেক রহমান সরকারকে অবৈধ বলেন নাই, অসাংবিধানিক বলেন নাই, তেমনি সেদিনের মানে 5ই আগস্টের প্রেস কনফারেন্সে কিন্তু তারেক রহমান সরকার অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত বা তারেক রহমান সরকার সম্পর্কে কোনো কটু মন্তব্য বা আমি আসলে মনে করতে পারছি না তেমন কোনো মন্তব্যই শেখ হাসিনা বা ওই সংবাদ সম্মেলনে করা হয়েছে কিনা। কিন্তু মনে করে দেখেন শেখ হাসিনা ভারতে বসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যখন ইউনূস আমলে সাক্ষাৎকার দিতেন, বারবার তিনি মনে করিয়েছেন যে একটা অসাংবিধানিক প্রক্রিয়ায় ইউনূস সরকার ক্ষমতা একরকমের দখল করেছে এবং ক্ষমতা দখল করে বাংলাদেশকে একটা অন্ধকার শক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটা অন্ধকার পথে তারা পরিচালিত করছে, বাংলাদেশে একটা মবের রাজত্ব, বিশৃঙ্খলার রাজত্ব এগুলো সৃষ্টি করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং বাংলাদেশে সংখ্যালঘু নারী শিশু কেউ নিরাপদ বোধ করছেন না। সেই পরিস্থিতিটা এখনো বাংলাদেশে চলছে, সেটা বলছেন বটে শেখ হাসিনা, কিন্তু তারেক রহমান সরকার ডিউলি কনস্টিটিউটেড না, বৈধভাবে গঠিত না, সে কথা ভারতে বসে কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনা বলেন নাই। এই নির্বাচন তিনি মানেন না এমন কোনো মন্তব্য কখনো তিনি করেন নাই। কাজেই এই যে বলা হচ্ছে শেখ হাসিনা ভেনোমাস ভিট্রিয়াল করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে, মনে রাখতে হবে রণধীর জয়সওয়াল কিন্তু সেই ফেসবুক পোস্ট সম্পর্কেও কোনো মন্তব্য করেন নাই, কারণ আরেক দেশের মন্ত্রণালয় ফেসবুকে কি পোস্ট করলো সেটা খুব স্বাভাবিকভাবেই কোনো আলোচ্য বিষয় হতে পারে না এবং সেই কারণেই রণধীর জয়সওয়াল সেই ফেসবুক পোস্টের স্ট্রং ল্যাঙ্গুয়েজ কিংবা কি ধরনের প্রভাব ফেলবে দ্বিপাক্ষিক সম্পর্কে এসব বিষয়ে মন্তব্য করা এড়িয়ে গেছেন। কিন্তু ওই যে বাংলাদেশ সরকার বলছে যে শেখ হাসিনা ওই এবং তার অনুচরেরা, তার হেঞ্চম্যানেরা ওই সংবাদ সম্মেলনে বসে ভেনোমাস ভিট্রিয়াল করেছেন, সেখানে একটা সুনির্দিষ্ট প্রশ্ন যেটা নিশ্চিতভাবে বাংলাদেশ সরকারের গায়ে লেগেছে, সে প্রশ্নটা কিন্তু এক সাংবাদিক করেছিলেন রণধীর জয়সওয়ালকে। রণধীর জয়সওয়ালকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন এই সংবাদ সম্মেলনে, যে নিউজ 18 ইন্ডিয়ার সাংবাদিক নীরাজ তিনি প্রশ্ন করেছিলেন যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন যে বাংলাদেশ আরেকটা পাকিস্তান হয়ে উঠতে পারে এবং বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI কে অবাধে কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে এবং জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মীদের, নেতাদের, তাদেরকে সবাইকে এরই মধ্যে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। এটা কি ভারতের জন্য কোনো বিশেষ উদ্বেগের কারণ? ভারত কি এটা সমর্থন করে? এন্ডোর্স দিস, আবারও এন্ডোর্স শব্দটা ব্যবহার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ডাজ ইন্ডিয়া বিলিভ দ্যাট বাংলাদেশ কুড বিকাম অ্যানাদার পাকিস্তান? বাংলাদেশ আরেকটা পাকিস্তান হয়ে যেতে পারে, সেটা কি ভারত বিশ্বাস করে? দেখেন রণধীর জয়সওয়াল তখন কিন্তু বলেন নাই যে এ ধরনের কোনো বক্তব্য তারা সমর্থন করেন না, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নাই, হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় কেন এ ধরনের মন্তব্য করলেন তাতে তাদের কোনো বক্তব্য নাই, এসব না বলে সুস্পষ্ট উত্তর দিয়েছেন রণধীর জয়সওয়াল। রণধীর জয়সওয়াল বলেছেন প্রতিবেশী দেশগুলোতে তো বটেই, পুরো অঞ্চল জুড়েই ভারত কড়া নজর রাখে এবং নজরটা রাখে তাদের নিরাপত্তা পার্সপেক্টিভ বা নিরাপত্তার লেন্স দিয়ে, নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে, এবং এরপর যেখানে যা প্রয়োজন সেই পদক্ষেপ তারা নেয়।
তার মানে বাংলাদেশে আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে না এমন কোনো কথা বলেন নাই রণধীর জয়সওয়াল, কিংবা বাংলাদেশে আইএসআইকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হচ্ছে এটা বলে সজীব ওয়াজিদ জয় কোনো ভুল তথ্য দিয়ে দিয়েছেন, সেটা ভারত সরকার সমর্থন করে না এমন কোনো কথাও রণধীর জয়সওয়াল বলেন নাই। বরং বলেছেন তারা প্রতিরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে, নিরাপত্তা সুরক্ষার দৃষ্টিভঙ্গি থেকে পুরো অঞ্চলে নজর রাখেন এবং যখন যেখানে যা প্রয়োজন সে পদক্ষেপ নেন। কাজে পরিষ্কার যে শুধু যে শেখ হাসিনা সংবাদ সম্মেলনটা করবেন দিল্লিতে সেটাই ভারত সরকারের জানা ছিল তাই নয়, সেখানে কি কি বিষয়ে আলাপ হয়েছে, আলাপ হবে সেসব বিষয়েও ভারত সরকার ভালোভাবেই অবগত আছে। এবং সে পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিরাট কড়া মন্তব্য করছে যে ভারতের প্রতি তারা ক্ষুব্ধ এবং তাতে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে, তখন ভারত সরকার সে অবস্থানেই অটল আছে যে একটা বেসরকারি সংস্থা কোন সংবাদ সম্মেলন করেছে তার সঙ্গে তাদের কোনো লেনাদেনা, রিশতা, সম্পর্ক কিংবা যোগাযোগ একেবারেই নাই। দেখেন, বাংলাদেশের এই কড়া মন্তব্যের পাশাপাশি যে প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করা হয়েছিল রণধীর জয়সওয়ালকে, সেটা হচ্ছে যে বাংলাদেশ নাকি ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে ডেকে নিয়ে গিয়ে ভারত থেকে আরো বেশি জ্বালানি চেয়েছে। তার মানে ভারতের সাংবাদিকেরাও মনে করিয়ে দিতে চান বা ভোলেন না যে একদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বটে যে দেশের সম্পর্ক খুব খারাপ হয়ে যাবে, অন্যদিকে ভারতের ওপর বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার যে নির্ভরশীলতা তা ক্রমাগত বাড়ছে বটে। রণধীর জয়সওয়াল সে প্রশ্নের উত্তরে অবশ্য বলেছেন এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য তার কাছে নেই বটে। দ্য হিন্দুর সাংবাদিক কল্লোলের ওই প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন যে ওই দীনেশ ত্রিবেদীর সঙ্গে জ্বালানি মন্ত্রীর কি আলাপ হয়েছে একেবারে সুনির্দিষ্টভাবে সে বিষয়ে তার কাছে কোনো তথ্য না থাকলেও বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে যে সম্পর্ক সেটা চলমান আছে এবং সক্রিয় রয়েছে। এবং তিনি শেষ করেন এটা বলে যে সব সময় মনে রাখতে হবে প্রতিবেশী দেশগুলোতে যাই ঘটছে সেদিকে ভারত কড়া নজর রাখে এবং শেষ পর্যন্ত নিজেদের জাতীয় স্বার্থ, মানে ভারত তার নিরাপত্তার স্বার্থ, জাতীয় স্বার্থ এসব কথা মাথায় রেখেই সিদ্ধান্তগুলো নেয়।